সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আলামিন, বাম দিকে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাসান আল আরিফ। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে গত সরকারের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 24 এপ্রিল 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কী ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2011 পঙ্গু লিমনের চারপাশে পুলিশ যদি পালায়। 2012 খুলনায় থানায় চোখ বেঁধে রশিতে ঝুলিয়ে নির্যাতন, সংসদ থেকে পদত্যাগ করলেন সোহেল তাজ। 2013 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের 2 গ্রুপে সংঘর্ষ, গুলি বিনিময়। 2014 1135 প্রাণহানির 1 বছর, রানা প্লাজা ধস, ক্ষতিপূরণের অর্থ অপব্যবহার করেছে সরকার। 2016 ভোটারদের প্রকাশ্যে নৌকায় সিল মারতে বাধ্য করার অভিযোগ, বিচার বিলুপ্ত হয় একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। ফখরুল। 2017 ভোলাহাটে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী নিহত। 2018 খালেদা জিয়া তারেক রহমান আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না, তদন্ত কর্মকর্তাদের ক্ষমতা কমালো বাংলাদেশ ব্যাংক। 2019 বিনিয়োগকারীরা হতাশ, আবারও বড় দরপতন। গাজীপুরে 11,500 একর ভূমি বেদখল। 2021 টিকা উৎপাদনের সক্ষমতা বাংলাদেশেরই ছিল, আবারও রাসায়নিকে আগুন। 2022 কিশোরগঞ্জে আরও 177টি পরিবার পাচ্ছে নান্দনিক ঘর। দর্শক, আমরা দেখে নিলাম গত 16 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল। এসব বিষয় নিয়ে আলোচনা শুনবো, অতিথিদের মুখ থেকে বিশ্লেষণ শুনবো। শুরুতেই যাচ্ছি প্রফেসর আলামিন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি 2011 সালের একটি খবরের শিরোনাম আমরা দেখছি, পঙ্গু লিমনের চারপাশে পুলিশ যদি পালায়। এমন একজন নিরীহ ছাত্রকে টার্গেট করে তার জীবন নষ্ট করে দেয়া এবং তারপর পরিবারকে নিপীড়ন, এটি কি বোঝায় যে আইন শৃঙ্খলা বাহিনী আসলে পুরোপুরি জবাবদিহিতাহীন একটা পরিবেশের মধ্যে বা প্রশাসনের মধ্যেই ছিল কিনা, বা যা ইচ্ছা চায় তাই করবার স্বাধীনতা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল কিনা? যদি সেটি হয়, একটি রাষ্ট্র তখন কোথায় গিয়ে থাকে? 24 জুলাই বিপ্লব যদি বলি, এবং আমরা যদি 5 আগস্ট বা 36 জুলাই যেই নামই ডাকি না কেন, এটা কিন্তু একদিনে তৈরি হয়নি। এটার পেছনে যে আপনি যেটা বললেন, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কারণ এমনিভাবে অনেক নিরীহ ছাত্র, ঝালকাঠির সে এইচএসসি পরীক্ষার্থী ছিল, তাকে আপনি ক্রসফায়ারের মধ্যে দিয়ে তাকে নিয়ে তার পঙ্গুত্বর মধ্যে যেতে হয়েছিল। শুধু তাই না, এটার জন্য তার পরিবার যখন বিভিন্ন জায়গায় মামলা দিয়েছে, সেই মামলাগুলো তখন পুলিশ গ্রহণ করেনি। তখন তারা বলেছে যে না, আসলে এটা সে সন্ত্রাসী, এবং পুরো পরিবারটা এক ধরনের নিরাপত্তাহীনতায় পড়ে গিয়েছিল। ঠিক তাই, আপনি দেখেন খেয়াল করে যে শুধু লিমন শুধু না, এভাবে অনেক কিছুরই কিন্তু অল মানে প্রাইম মিনিস্টার্স মেন বলে যে জাজিরাতে যে এই প্রোগ্রামটা পরবর্তীতে মানে বিভিন্ন এভিডেন্সও দেখানো হলো, সেখান থেকে কিন্তু সার্বিকভাবে বাংলাদেশের আয়নাঘরের অস্তিত্ব থেকে শুরু করে বিভিন্ন বাহিনীর যে ইনভলভমেন্ট, সেটার একদম ফিল্ড লেভেল পর্যায়ের কাজগুলো করেছে পুলিশ। এবং পুলিশের প্রতি মানুষের যে রেসপেক্ট, সেই জিনিসটা কিন্তু তখন থেকেই কমে গিয়েছে। কারণ যখন দেখছি যে আমি একটা সাধারণ বিচারের জন্য যাচ্ছি, ন্যায় বিচার তো দূরের কথা, আমাদের সাথে অন্যায় করা হচ্ছে রাষ্ট্রীয় বাহিনীর কর্তৃক, যারা হচ্ছে আইন শৃঙ্খলার দায়িত্বে আছে, এরকম বেশ কিছু মাস্টার মাইন্ড তখন তৈরি হয়েছিল, যাদের এখন ম্যাক্সিমামই আত্মগোপনে আছে। তাহলে একটা দেশের কি এরকম কখনো হতে পারে যে আপনি একটা সার্ভিস রুলে থেকে সরকারের বেতন ভাতা ভোগ করে রাষ্ট্রের মানুষের বেতনে চলে তার নিরাপত্তা দেওয়ার জায়গায় তার যদি নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণ আপনি হন, আপনি যদি বিভিন্ন ছাত্রদেরকে বিভিন্নভাবে যদি তাদেরকে বিভিন্ন রকম মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি করেন, তাহলে এই দেশের আইনের প্রতি মানুষের শ্রদ্ধাটা তো অবশ্যই নষ্ট হয়ে যায়। সেটা কি তখন আর রাষ্ট্রীয় বাহিনী থাকে? মানুষ কিন্তু পুলিশ লীগ নামে তাদেরকে ডাকতো।
আপনি ধরেন যে কোনো ধরেন যৌক্তিক আন্দোলনে যখন ছাত্ররা নামতো, তখন এই পুলিশ লীগের সাথে হেলমেট লীগ নামে কিন্তু আবার ছাত্রলীগের একটা অংশ তাদের নিজেদেরকেই তখন পুলিশ কর্মকর্তা ভাবতো, অস্ত্র নিয়ে যেভাবে প্রকাশ্যে নামতো। তার মানে রাষ্ট্রীয়ভাবে পুলিশ নিজেদেরকে ছাত্রলীগ ভাবতো, বিষয়টি এরকম ভাইস ভার্সা। দুজনের মধ্যেই কিন্তু এরকম একটা সখ্যতা ছিল বলেই কিন্তু মানুষ কিন্তু এই যে ভেতরের যে ক্ষোভ, জেদ, ঘৃণা, এগুলোরই কিন্তু একটা বহিঃপ্রকাশ মানুষ নিতে না পেরেই কিন্তু আমরা এই 24-এর যে প্রেক্ষাপটটা দেখলাম। এবং আজকেও যদি আপনি যে বিষয়গুলো যদি খেয়াল করে দেখেন, যে নতুন পহেলা বৈশাখের যে ডেমনস্ট্রেশনের মধ্যে যেভাবে পোর্ট্রেট করা হয়েছে, কিন্তু মানুষেরই চিন্তারই একটা প্রতিফলন, যে আমরা কিভাবে তখন আগে দেখেছি প্রতিকৃতিকে অশুভ শক্তি হিসেবেই এই জাতি বিবেচনা করে। অবশ্যই, কারণ উনি তো নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অশুভ এই জন্য ছিলেন কারণ উনি বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন। আপনি যদি বলেন আর্থিক খাতের ব্যাংক খাত শেষ করেছেন, শেয়ার বাজার ধ্বংস করেছেন, পুলিশ বাহিনী নামের একটা বাহিনীকে কলঙ্কিত করেছে, ল অ্যান্ড অর্ডার বলতে আমাদের কোর্ট ছিল যে প্রধান বিচারপতির সাথে কী আচরণ করেছে। আপনি শিক্ষাঙ্গনের যদি বলেন যে শিক্ষকদেরকে যেভাবে, যে দেশের শিক্ষকরা বুদ্ধিজীবীর জায়গায় দলীয় চাটুকার হয়ে যায়, ধরেন 3 আগস্ট প্রেক্ষাপটে যখন শিক্ষকদেরকে ডাকা হলো, তখন শিক্ষকরা বলে নির্বিচারে গুলি চালাতে, তখন কিন্তু আনঅফিসিয়ালি 700 ছাত্র জনতা মারা গেছে। যে আমাদের এতজন মানুষকে অন্যায়ভাবে মারা হয়েছে, তাদের প্রতিবাদ জানিয়ে আমরা তার সাথে সাথে এটারও নিন্দা জানাই। বাংলাদেশে কি কার্যত কোনো শিল্প ছিল? অবশ্যই ছিল না। আমরা ভারতীয় বিভিন্ন কিছুর সাথে নিজেদেরকে এমনভাবে নিয়ে গিয়েছিলাম, বিভিন্ন কিছুর মধ্যে আমরা কৃষ্টি, কালচার, আচার আচরণটাকে এমন জায়গায় নিয়ে গেছি। আপনি হয়তো তখন খেয়াল করবেন, তখন পত্রপত্রিকা এসছে একটা বহুজাতিক কোম্পানিতে ধুতি পরে পাঞ্জাবি পরেও প্রোগ্রাম প্রতিপালন করা হচ্ছিল, যেটা ইন্ডিয়ান কালচার। তার মানে কি, আমরা যদি কালচার বলি বা যে কোনো কিছু বলি, সব কিছুর মধ্যে কিন্তু তখন সেই পতিত সরকার এমন একটা জায়গায় রাষ্ট্রের অঙ্গরাজ্য বানিয়েছিল আমাদের দেশকে। আমাদের দেশের স্বাধীনতা বা স্বকীয়তা বলে কিছুই ছিল না। অনেক কিছু আমরা দেখেছি যে বাংলাদেশ যে নতুন করে আমাকে প্রশ্ন করে যে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা বলছি, এটা কেন? এটা কিন্তু প্রধান কারণ হচ্ছে যে আমরা ভারত বা পার্শ্ববর্তী দেশ যেভাবে বলি না কেন, তাদের রাহুমুক্ত হতে পেরেছি বলেও কিন্তু এখন আমরা অনেকটা স্বস্তি বোধ করি। কারণ যেই সরকার ফ্যাসিস্ট ছিল, পৃথিবীর কোনো দেশ যখন তাকে আশ্রয় দেয় না, ভারত কিন্তু তাকে আশ্রয় দিয়েছে। এবং এই জায়গাটাই কিন্তু ভারত তো এটা কি বলছে, মানবিক জায়গা থেকে তারা আশ্রয় দিয়েছে। এখন আপনি মানুষের সাথে সে তো মানবিক রাষ্ট্রের কথা বলছে। আপনি যদি একটা দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে অংশগ্রহণ করে নির্বাচন পদ্ধতি কি হবে, জিএম কাদের বাইরে থেকে ঘুরে এসে যদি বলে যে উনি কিছু বলতে পারবে না, তখন বলা যাবে না। পুতুল বিরোধী দল রেখে পুরো অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা যদি পার্শ্ববর্তী দেশ থেকে আসে, তখন তাদের স্বার্থ এই সরকার দেখবে। তখনকার সরকারটি তো স্বাভাবিক ছিল। তার জন্য কিন্তু বাংলাদেশের ভেতর দিয়ে যা যা ঘটেছে বা যা যা হয়েছে, তখনকার সময় কিন্তু অনেক তথ্যপাত্র ছিল। আপনি ট্রান্সশিপমেন্ট, ট্রানজিট, যত ধরনের কথাই বলেন, সবসময় কিন্তু আমাদের দেশ থেকে যা যা নেওয়া সম্ভব সেটা দিয়েছে। এবং ফ্যাসিস্ট হাসিনা কিন্তু এটা বলেছো যে আমরা ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে। তো সেটা মনে রাখার রিওয়ার্ড হিসেবেই কিন্তু তাকে ওখানে শেল্টার দিয়েছে। পৃথিবীর কোনো দেশ যখন তাকে শেল্টার দেয় না, তখন দিচ্ছে। তো আমরা এটা কোনোভাবেই আমরা বলতে পারি না যে তারা মানবিক কথাটা বলছে। লিমনদের মতো এরকম অজস্র লিমন তো আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, এখনও আছে, যাদের শরীরে বা তাদের অনেকের একেবারে হৃদয়ে যে ক্ষত গেঁথে আছে, সেটি শুকাবার নয়। কিন্তু সেই ক্ষত শুকাবার জন্য তো এই অভ্যুত্থান পরবর্তী তাদের ক্ষত শুকাবার মতো উদ্যোগ কি আপনি দেখছেন? দেখুন, আসলে উদ্যোগটা যেভাবে আমরা আশা করেছিলাম, একটা বিপ্লবী সরকারের স্ট্রাকচার যেরকম হয়, তার থেকে অনেক কিছুতে কিন্তু ব্যত্যয় হয়েছে। এটা তো বিপ্লবী সরকার না। হ্যাঁ, আমরা এই কারণেই কিন্তু আসলে হতাশার জায়গাটা ওইখানে। আমাদের যেই তখনকার প্রতিটা মানুষ যেভাবে ধারণ করতো বিষয়টাকে, ধীরে ধীরে কিন্তু মানুষের মধ্যে ক্ষোভ আবার সঞ্চার হচ্ছে। কারণ যেরকম প্রত্যাশাটা মানুষ করেছিল, সেই প্রত্যাশার সাথে কিন্তু প্রাপ্তির মিল নেই। হাসান আল আরিফ, আপনি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করেছেন, এবং যে ঝালকাঠির লিমনের কথা আপনি নিশ্চয়ই জানেন, এবং আপনারাও তার পক্ষে কথা বলবার চেষ্টা করেছেন নানানভাবে সাধ্যমতো। গত 15 বছরকে যদি আপনাকে মূল্যায়ন করতে বলা হয় একজন শিক্ষার্থী হিসেবে, এবং সর্বশেষ এই জুলাই অভ্যুত্থানের একজন প্রতিনিধি হিসেবে, আপনি আসলে গত 15 বছরের স্মৃতিচারণটা কিভাবে করবেন? কেমন শাসন দেখেছেন, কেমন রাজনীতি দেখেছেন? আপনি নিজেও এক ধরনের রাজনীতির মধ্যে ছিলেন। বিগত 15টি বছর বা 16টি বছর একটি ভয়ঙ্কর ভীতিকর এক পরিবেশের ভিতর দিয়ে বড় হয়েছি। ছাত্র রাজনীতি বলতে যা বুঝিয়েছে এখানে, এটা আসলে কোনোভাবেই ছাত্র রাজনীতি ছিল না। এক ধরনের ভয়ঙ্কর রুদ্ধশ্বাস করে একটা ভীতিকর পরিবেশের মধ্যে দিয়েছিল এই পরিবেশটা। আপনার প্রতিনিয়ত যখন আমি আমার নিজের গল্পটার দিকে একটু যাই, আমি যখন প্রথম দিকে আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, বা প্রথম দিকে আমরা একদম
2008-09 শিক্ষাবর্ষ থেকে আমরা অফিসিয়ালি ক্লাস শুরু করেছি। তখন মানে আমরা যখন ক্লাসে যেতাম, মানে আমি যখন ক্লাসের দিকে যেতাম, আমি পিছনে এবং সামনে তাকায় থাকতাম যে কখন ছাত্রলীগ হামলা করতে আসলো। আমাকে আপনার সেন্ট্রাল লাইব্রেরিতে মানে যখন হামলা করতে গিয়ে দেখা গেল যে আমাকে ধরতে পারলো না। আমি সামহাও বুঝে গেছিলাম যে আমাকে মারতে আসছে, আমি একটু ধাক্কা দিয়ে সরে গেছিলাম। শেষে চাপাতি দিয়ে ঢিল দিছিল আমার পিছন দিয়ে। তখন লাইব্রেরির গেটটা ছিল চারকোনা ঘুরে ঘুরে ঢুকতো লাইব্রেরির গেটটা, ওই চাপাতিতে গিয়ে সোজা ওই গেটে আঘাত করছে। এরকম বাস্তবতার ভিতর দিয়ে আসলে আমরা গেছি। একইভাবে শুধু বিরোধী রাজনীতি করার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 5 শতাধিক নেতৃবৃন্দকে ফিজিক্যালি ভয়াবহ রকমের টর্চার করা হয়েছে। টর্চারের বাইরেও যেটা হয়েছে যে আমি নিজে সাক্ষী, যেটা হচ্ছে একটা ছাত্রনেতাকে প্রথমে ব্যাপকভাবে মারা হতো, ধরার ছাত্রলীগ সন্ত্রাসীরা শারীরিক নির্যাতনের পরে তাকে প্রক্টর অফিসে দেওয়া হতো। প্রক্টর অফিস তাকে হলো শাহবাগ থানায় পাঠাইতো। তাকে পাঠানোর কথা একটা ভয়ঙ্কর রকমের ইনজিউর্ড হইলে তাকে তো মেডিকেলে পাঠাবে, হসপিটাল পাঠাবে, সেটা না করে তার নামে মামলা দিয়ে প্রক্টর অফিস থেকে তাকে পাঠানো হতো শাহবাগ থানায়। এবং শাহবাগ থানায় যদি মানবিক হইতো কোনো অফিসার, তখন হয়তো বা প্রাথমিক ট্রিটমেন্ট হয়তো ঢাকা মেডিকেলে নিয়ে দিত। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্রাথমিক ট্রিটমেন্টটাও না দিয়ে তাদেরকে কেরানীগঞ্জের কারাগারে পাঠিয়ে দেওয়া হতো। এই এক ভয়াবহ বাস্তবতার ভিতর দিয়ে আসলে আমরা আমাদের এই সময়টা পার করেছি। প্রফেসর আলামিন ভাই যেটি উল্লেখ করলেন যে আসলে আইনশৃঙ্খলা বাহিনী একেবারে আওয়ামী লীগের সাথে এমনভাবে একাকার হয়ে গিয়েছিল যে তাদেরকে পুলিশ লীগ বলতেন আপনারা অনেকে। কেন পুলিশ লীগ? কেন আসলে আমরা মানে ছাত্রলীগের যে ক্যাডার বাহিনী করতেন না, তারা তো পুলিশের লোক ছিল। ছাত্রলীগের যে ক্যাডার বাহিনী, তাদের যেই জাতিগত চরিত্র বা তারা যেই টাইপের আচরণগুলো করতো, তার থেকে বরঞ্চ পুলিশ আরো বেশি এক কাঠি বেশি করতো। কারণ তাদের কাছে ছিল প্রশিক্ষণ, পাশাপাশি হাতে ছিল অস্ত্র। এই দুইটার দাপটটা মানে ছাত্রলীগের ক্যাডারিজমের সাথে এই দুইটা অতিরিক্ত যোগ হইতো। যোগ হওয়ার কারণে দেখা গেল ছাত্রলীগ আমাদের উপরে যখন একটা লাঠি দিত, পুলিশ এসে 3টা লাঠি দিত, এবং তার কাছে আইনের লাঠি আছে। মানে এই যে একটা ভীতিকর পরিবেশ, মানে আইনের লাঠি কি আইনের গতিতে চলছে? আইনের গতিতে না, এটা একদম কি বলে আপনার যে সন্ত্রাসী, মানে একদম সন্ত্রাসী যে ধাঁচে চালাইতো লাঠিটা, তার থেকে বরঞ্চ বেশি ধাপে এই লাঠিটা চালাইতো। দীর্ঘ সময় আমরা মানে প্রত্যক্ষ করেছিলাম, দেখেছিলাম এই বিষয়গুলো। আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনি জড়ালেন, আপনাদের ভূমিকা কি ছিল? ছাত্রদের আন্দোলন বলি, এটা আসলে ছাত্র জনতার একটি অভ্যুত্থান। এটা কোনো ব্যক্তি বা বিশেষ গ্রুপের আন্দোলন ছিল না। এটা আমাদের যে দীর্ঘ যে 17 বছরের গণতান্ত্রিক যে আন্দোলন সংগ্রাম ছিল, শিক্ষাঙ্গনগুলোতে যে আন্দোলন ছিল, তারই একটি ধারাবাহিক ফল ছিল এটি। আমি যদি আপনাকে খোলাখুলিভাবে বলি যে এখন আসলে অনেকে আন্দোলনের ক্রেডিট নিয়ে খেলা হচ্ছে যে এই আন্দোলনের অংশ হলেন। আমাদের আসলে আন্দোলনের অংশ হওয়ার জন্য মানে অন্য কারো অংশ হওয়ার জন্য আমরা আসলে আন্দোলনে ছিলাম। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যেই ছিল। গত 16 বছর থেকেই তো আমরা এই আন্দোলনটাই করছি। এইটার একটা চূড়ান্ত ফল আসছে এখন আমরা আন্দোলনটা ডাক দিইনি, কিন্তু আন্দোলনের আপনি ধরেন আমি যাত্রাবাড়ি পয়েন্টের দায়িত্বে ছিলাম। আমি সহ আমাদের 4 জন ভাইস প্রেসিডেন্টকে কেন্দ্রীয় সংসদ থেকে আমাদেরকে যাত্রাবাড়ি পয়েন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে ঢাকা শহরকে 10টা পয়েন্টে ভাগ করে, মানে আমাদের যেই কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট আছে, এই 10টা পয়েন্টে ভাগ করে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আসলে আমরা দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা লড়াই করছিলাম। আমরা আসলে একটা নিরাপদ ক্যাম্পাস চাচ্ছিলাম। আমার বয়স কাছাকাছি, ধরেন 35 কাছাকাছি আমার বয়স। এই বয়সে আমি এখনো পর্যন্ত কোনো ধরনের নির্বাচনে ভোট দিতে পারিনি। আমি ভোট দিতে চাই। আমি শিক্ষাঙ্গনের একটা সুন্দর পরিবেশ চাই। আমার পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর বাসযোগ্য বাংলাদেশে রেখে যেতে চাই। এই যে আমার একটা মানবিক প্রেরণা, গণতান্ত্রিক বাংলাদেশের যে প্রেরণা, সেই প্রেরণাটা আমরা বিগত 16 বছর ধরেই লালন করছিলাম। হ্যাঁ, সেই লালন থেকেই আসলে আমাদের এই আন্দোলনের অংশগ্রহণ করা। কিন্তু আলামিন ভাইরা হতাশ হয়ে গেছেন, আপনি তো নিশ্চয়ই আশাবাদী। আমরা সবাই আশাবাদী তো। হ্যাঁ, অবশ্যই আমরা আশাবাদী। আশার বাইরে তো মানুষ বাঁচেন, আমরা অবশ্যই আশাবাদী। আমি বিশ্বাস করি যে আসলে সামনের বাংলাদেশ অনেক ভালো কিছু হবে। জি, আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে 2013 সালের খবর, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষ, গুলি বিনিময়, দৈনিক মানব জমিনের খবর ছিল। শেখ হাসিনার শাসনামলে কেন বারবার শিক্ষাঙ্গনে ছাত্রলীগ নিজেরাই মারামারিতে লিপ্ত হতো? আপনারা তো আসলে ক্যাম্পাসে যেতেন না, ক্লাসও করতে পারতেন না, পরীক্ষাও দিতে পারতেন না। আপনাদের শিক্ষক তিনি নিজেই সাক্ষী দিলেন আর কি, বললেন যে 9 নভেম্বর 2024-এ প্রেস ক্লাবে একটি সমাবেশ হয়েছিল। এটি আপনার ছাত্র রাজনীতির উপরে একটা প্রবন্ধ সেখানে পাঠ করা হয়েছিল, যে বর্তমান ছাত্র রাজনীতির অতীত, বর্তমান, ভবিষ্যৎ, বা এটার যেই পরে এখানে একটা প্রবন্ধের মধ্যে আসছে যে শিক্ষাঙ্গনে গত 15 বছরে ছাত্রলীগের ইন্টারনাল ক্লাসে শুধুমাত্র 51 জন, মানে শিক্ষাঙ্গনের ভিতরে
51 পিপল ক্লাসরুমেই বলা যায়। হ্যাঁ, ক্লাসরুমে এরকম 51 জন শিক্ষার্থী নিহত হয়েছে ছাত্রলীগের হাতে। এরপরে তাদের ইন্টারনাল মানে তাদের দলগতভাবে সংঘর্ষের 47 জন ছেলে মারা গেছে। 14টি ধর্ষণের ঘটনা ঘটছে শিক্ষাঙ্গনের ভিতরে ছাত্রলীগ দ্বারা। এই যে একটা ভয়াবহ পরিবেশ তৈরি হয়েছিল, এই পরিবেশটা কেন হয়েছিল এটার একটা যৌক্তিক বিষয় দাঁড় করে, সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা ঘটনা একটা দায়মুক্তি ঘটেছে। যেমন আমি যদি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ইন্টারনাল সংঘর্ষের কারণে এফরোমান হলে 2010 সালের 3রা ফেব্রুয়ারি আবু বকর নামে আমার ডিপার্টমেন্টের এক বড় ভাই মারা যায়, আমাদের ইমিডিয়েট সিনিয়র, উনি মারা যায়। মারা যাওয়ার পরে তার যে বিচার প্রক্রিয়া ছিল, সেই বিচার প্রক্রিয়াটা চূড়ান্তভাবে হাইকোর্ট থেকে যখন রায় হয়েছে, সেটা হচ্ছে 2018 সালের 26 জানুয়ারি প্রথম আলোতে একটা কলাম আসছে যে আবু বকরকে কেউ হত্যা করেনি। হ্যাঁ, কেন হত্যা করেনি? যে ওই মামলায় 10 জন আসামি লোয়ার কোর্ট সাজা দিয়েছিল, 10 জনকেই খালাস দেওয়া হয়েছে, এবং এই যে খালাস দিয়েছে সেই রায়টাও জানছে হলো সাধারণ মানুষ বা গণমাধ্যমের কাছে আসছে 6 মাস পরে, যখন হচ্ছে আপিলের সময় চলে গেছে। অর্থাৎ সব ছাত্রলীগ মুক্ত। প্রত্যেকটা ঘটনা একটা বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছিল, কারণ তারা আমি ছাত্রলীগ করি এবং আমি কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম করলে আমার কিছু হবে না, এই যে একটা মোটিভ তার ভিতরে দাঁড় করাইছে। এবং সরকার এটার মধ্যে তৎকালীন ফ্যাসিবাদী সরকার এই প্রত্যেকটা ঘটনার একটা মানে এটা একটা আশকারা বলি বা পৃষ্ঠপোষকতা বলি, এগুলো দিয়ে আপনার হলে ছাত্রলীগকে একটা মানে ভয়াবহ দানবে পরিণত করে ফেলেছিল। এই দানবে পরিণত করার কারণে দেখেন যে এই নো ব্যাট আন্দোলন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে ব্যাট বিরোধী আন্দোলন ছিল, সেখানে আপনার এগুলো সামাজিক কয়েকটা আন্দোলন বলি, নিরাপদ সড়ক চায়ের মতো সামাজিক আন্দোলনের কথা বলি। এই যে কোটা আন্দোলন 3-4টা ফেসে কোটা আন্দোলন হলো, সেই কোটা আন্দোলনে মানে একটা দানব রূপে তারা হামলা করলো, এবং এই হামলাগুলোর সাথে যারা জড়িত, সরাসরি যারা জড়িত, হেলমেট পরে হোক, এক ডাইরেক্ট অস্ত্র নিয়ে যারা হামলা করছে, তাদের কিন্তু কোনো ধরনের শাস্তির সম্মুখীন হতে হয়নি। আমরা একটু এই বিষয়ে অধ্যাপক আলামিন আপনার কাছ থেকে শুনে আসি। এই যে দায়মুক্তির সংস্কৃতি এবং আমাদের কিছু হবে না, ছাত্রলীগের মধ্যে যে এই মানসিকতা, এটি কি সরকার তৈরি করে দিয়েছিল? এবং এটির উদ্দেশ্য কি ছিল? রাজনীতিকে নষ্ট করে দেয়া, না আসলে এই যে বিচারহীনতার সংস্কৃতিকে একেবারে তৃণমূলে বা শিক্ষার্থীদের মগজে ঢুকিয়ে দেয়া, যে আমরা যদি আওয়ামী লীগ করি এবং আমরা যদি অপরাধ করি তাহলে আমাদের কিছু হবে না, এর কুফলটা আমাদের কতদিন ভোগ করতে হবে আসলে? দেখুন, এটার কুফল জাতিকে অনেকদিনই বহন করতে হবে। কারণ আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের যেই মানে জুলাই বিপ্লবের মধ্যেও কিন্তু তখন ওবায়দুল কাদের তখন বলেছিল এই আন্দোলন দমানোর জন্য কিন্তু ছাত্রলীগই যথেষ্ট। তারা এত বড় বড় ক্রাইম তাদেরকে দিয়ে করাতে করাতে তারা এতটাই সিদ্ধহস্ত ছিল, তাদের বিশ্বাস যে পুলিশ লাগবে না, কিচ্ছু লাগবে না, আমার ছাত্রলীগই যথেষ্ট। এবং তৎকালীন তখন যারা নেতৃত্বে ছিল তাদেরও যদি বডি ল্যাঙ্গুয়েজ আপনি দেখেন যে আপনাদের তো কোনো লিডারই নাই, যে ধরনের কথাবার্তা তারা তখন বলতো, এগুলো সবগুলো মেলালে কিন্তু এখন ফ্যাসিস্ট হাসিনের সাথে কিন্তু মিলে যায়। মানে তাহলে কিন্তু আমরা বলতে পারি যে কথাটা আপনারা বলছেন যে সেই মুহূর্তে কেন ছাত্রদের প্রতি তাদের এই ডিপেন্ডেন্সি, বা কেন তাদেরকে মনে করা হচ্ছিল যে আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি আমরা যে কোনো কিছু ধরাছোঁয়ার বাইরে, কারণ সব অথরিটি তাদেরকে দেওয়া হচ্ছে। এক একটা ছাত্রনেতার যেই পরিমাণ সম্পদের বিবরণ আমরা জানি বা যা শুনি, এটা কেন বেরোচ্ছে? হ্যাঁ, এই ধরনের আপনি তো একটা ভয়ঙ্কর ব্যাপার। তাহলে তো এটা কোনো তাদের কিন্তু কোনো ছাত্রর কোনো যে আইডিওলজি থাকে, যেমন ছাত্ররা রাজনীতি করে উদ্দেশ্যটা কি, শিক্ষার একটা সুন্দর পরিবেশ তারা চায়, মানে শিক্ষা সামগ্রীর দাম কম থাকে, শিক্ষা উপকরণ যাতে সহজলভ্য হয়, যেগুলো কিছু বেসিক স্পিরিট থাকে, বা ন্যায্যতার স্বার্থে বা যে কোনো কিছুর জন্য আমরা সবার পক্ষে দাঁড়াবো, এটা তাদের বেসিক কিছু অবজেক্টিভ মধ্যে। কিন্তু তখন তারা ছাত্র রাজনীতি করতো, কোন গ্রুপ বেশি শক্তিশালী হবে, কার ফ্ল্যাটের সংখ্যা বেশি থাকবে, কোথায় তারা ব্যবসায় ইনভলভ হবে, তারা কীভাবে কার কী সহায়তা করবে, মানে এই ডাইমেনশনটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে দীর্ঘ একটা সময়ের মধ্যে। এবং তখনই কিন্তু এই যে আন্দোলনের রেফারেন্সগুলো আমাদের ছাত্রনেতা বললেন। কিন্তু এর কুফল কি এখনকার যারা ছাত্র রাজনীতি করবে তাদের মধ্যে এই ধারাবাহিকতা তো তাদের মধ্যে আমরা কিছু কিছু তো দেখছিও। এখন দেখুন, যারাই এই কাজটা করবে তাদের জন্য কিন্তু সেম পরিণতি অপেক্ষা করছে। কারণ আপনি পরিণতি পর্যন্ত তো যেতে হবে, কিন্তু আমার পরিবেশ তো এই পরিণতিতে পৌঁছবার আগে পরিবেশ নষ্ট তো হয়ে যাচ্ছে। এখন ধরেন অনেকের মধ্যে যদি ওই বিশ্বাস জন্মায় যে আমরা আগে যেভাবে যেটা করেছি অ্যাবসলিউটলি ওটা বাদ না দিলেও কিছু কিছু আমাদের করতে হবে, এবং কিছু কিছু কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আসছে, বিভিন্ন সংগঠনের, আপনি ধরেন প্রগতিশীল সংগঠন বলেন, এখন ছাত্রলীগ তো নিষিদ্ধ সংগঠন, প্রগতিশীল সংগঠন বলেন বা যাই বলেন, বা রিসেন্টলি যদি আপনি বলেন যে বিনিয়োগ সম্মেলনকে কেন্দ্র করে যে
আমরা প্যালেস্টাইন ইস্যুতে যে বাটার জুতার দোকানের যে ধরনের অবস্থা দেখলাম, সেখানে দেখলাম যে ছাত্রলীগের পদধারীরাই বিভিন্নভাবে পত্রপত্রিকায় নাম দেখলাম যে এদের মধ্যে ছিল। তারা লুটপাট করছে, মানে তারা কিন্তু যেহেতু যে কোনোভাবেই হোক একটা অ্যাটেনশনে আসতে গেলে বিভিন্ন রূপে তারা আসছে, কখনো আনসার হয়ে আসতেছে, কখনো তারা চোর হয়ে আসতেছে, বিভিন্নভাবে ফিরতেছে। তার মানে কি, যেহেতু তাদের হাতে অঢেল টাকা, এটা কিন্তু তারা এই জিনিসটা থেকে কিন্তু তারা চেষ্টা করছে যেভাবেই হোক না কেন আমরা এই জিনিসটা বোঝাতে চেষ্টা করি যে আমরা দীর্ঘ সময়ের মধ্যে অনেক সম্পদশালী হয়েছি, আমাদের টাকার কোনো অভাব নাই, আমাদের কোনো কাজ করতে হবে না, ভালো কিছু করা লাগবে না। এটা দেখে যদি কেউ কেউ মনে করে যে আমরাও যদি ওটা ফলো করি, কারণ সুস্থ ধারা রাজনীতি গেলে লম্বা সময় লাগবে আমার সাফল্য আসতে। আলমগীর ভাই, এই জায়গায় আমার একটি প্রশ্ন আছে। আমি এই মুহূর্তে যে ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো, তাদের শীর্ষ নেতৃত্বের ভূমিকা যথেষ্ট ইতিবাচক, এবং ইতিবাচক বাংলাদেশ বা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য তাদের যেই ধরনের অ্যাক্টিভিটিজ হওয়া উচিত, অধিকাংশ ক্ষেত্রে তাদের ভূমিকা তেমনই আছে। কিন্তু তৃণমূলে কিন্তু কিছু বিশৃঙ্খলা দেখা দিচ্ছেই, যেটি নতুন করে বিতর্ক জন্ম দিচ্ছে, বা এটিকে পুঁজি করে একটি শ্রেণী কিন্তু বলবার চেষ্টা করছে যে এর চেয়ে শেখ হাসিনার সময় ভালো ছিলাম। এই যে একটা তুলনামূলক জায়গায় আলোচনায় নিয়ে আসা, অন্তত তুলনামূলক ভালো কিছু না হলেও একটা তুলনামূলক জায়গায় নিয়ে আসা, এটির পরিণতিও তো আমাদের জন্য সুখকর না। আপনি কি মনে করেন? অবশ্যই না, কিন্তু আমার সবার আগে যারা যখনই কিছু হলে বলে আগেই ভালো ছিলাম বা হাসিনা সরকারই ভালো ছিল, এটা ভালো ছিলাম না, মানে এই ধরনের কথা, এক ধরনের ন্যারেটিভ কিন্তু প্রচার হচ্ছে। ন্যারেটিভ যারা প্রচার করছে, আমার মতামত থাকবে সবার আগে তাদেরকে একদম খুব দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে প্রথম কাজ। কেন প্রথম কাজ হবে? কারণ এই লোকগুলো বিভিন্ন জায়গায় এগুলো ট্রান্সমিট করছে। কারণ আমি অনেক জায়গায় বলি যে মানে আওয়ামী লীগের সাইবার টিমটা এত শক্তিশালী, তারা কিন্তু মানুষ যেহেতু ফেসবুক বা বিভিন্ন পোস্ট মানে সত্যতা যাচাই না করে অনেকে বিশ্বাস করে, তারা কিন্তু অর্গানাইজড ভাবে বিভিন্ন ধরনের ইস্যু, তারা ধরেন কোনো ছাত্র দলের কোনো ইস্যু বলে, আওয়ামী লীগ এই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যারা মিত্র শক্তি, তারাও কি প্রত্যেকের বিরুদ্ধে এরকম সোশ্যাল মিডিয়াতে মব বা এক প্রকার ট্রায়াল করছে না? হ্যাঁ, অবশ্যই করছে, কিন্তু এখানে আপনি দেখেন প্রত্যেকের লক্ষ্যবস্তু কিন্তু বিএনপিকে কিভাবে মেলাইন করা যায়, তাদের ছোট জিনিসটাকে আমি কোনো দলকে মেনশন করছি না, বিএনপি করছে যেমনি, জামাতও তো তেমনি করছে, আবার এই যে এনসিপি তারাও করছে, বা ছোট ছোট বাম রাজনৈতিক দল তারাও তো করছে। আমি বলছি যে আমি অ্যাজ এ হোল সবার কাছেই বলছি, কোনো দলকে মেনশন করছি না, এটি তো হচ্ছে, এটির ফলাফল তো আসলে সুখকর হবে কিনা আপনার বক্তব্য? এটার ফলাফল সুখকর হওয়ার তো কোনো কারণই নাই, নাম্বার ওয়ান। আর এই জায়গাগুলোতে কিন্তু আমরা যেটা বলবো, যত যেভাবে আমরা ঘুরিয়ে পেঁচিয়ে বলি না কেন, দিন শেষে যারা সবচেয়ে বেশি নির্যাতিত ছিল তারাই আবার নতুন করে কিন্তু নির্যাতনের শিকার হচ্ছে। কারণ আপনি খেয়াল করে দেখবেন, যারা খুবই সততার সাথে রাজনীতি করেছে, যারা একটা আইডিওলজিতে বিলিভ করেছে, লক্ষ লক্ষ মামলা নিয়ে ঘুরেছে, তাদের বিরুদ্ধে যখন আবার ছোটোখাটো একটা কারণের জন্য তাদেরকে বিভিন্নভাবে বড় একটা জায়গায় নিয়ে আসে, এটা কিন্তু দেখে সচেতন মহলে অনেক মানে আমার দুঃখ কষ্ট। যেমন আমি নিজেই একটা কেস স্টাডি জানি, যেটা যেমন মনে করেন আমার নিজের জেলা পিরোজপুর, সেখানে একটি সন্ত্রাসীদের তালিকা হয়েছে যে আওয়ামী দুঃশাসনের সময় কারা কারা সন্ত্রাসীপনা কার্যক্রম করেছে। এখানে একেবারে বিএনপির পদধারী 2-3 জনের নাম দিয়ে দেওয়া হয়েছে, যারা আসলে, আমি দায়িত্ব নিয়ে বলছি যে তাদের বিরুদ্ধে মিনিমাম কোনো অভিযোগ আমি শুনিনি। যারা আসলে শক্তি রাখার অর্থে স্যাক্রিফাইস করেছে বিভিন্ন কিছুতে, তাদেরকে দেখা যাচ্ছে আবার নতুন করে আবার তারা মানে বিভিন্ন রকম বৈষম্যের মধ্যে। এটা কি নিজেদের স্বার্থের দ্বন্দ্ব? এটা নিজেদের স্বার্থের দ্বন্দ্বর চেয়ে বড় কথা যে আপনি দুইটা উপায়ে একজনকে ক্ষতি করতে পারেন, হয় তার চেয়ে ভালো কিছু করে, নাহলে তাকে খারাপ কিছু বানানো, দুটো একটা কিছু। এখন এইটাকে আপনি ধরেন কোন পন্থায় তারা যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু দেখছি আমরা টার্গেটের শিকার হচ্ছে, যারা কিন্তু দীর্ঘ সময় অনেক মামলা নিয়েছে, এলাকায় যেতে পারেনি, তাদেরকেই আবার বিভিন্ন করে টার্গেট করছে। আমরা আমার শিক্ষাঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখছি যে শিক্ষকগুলো একদম নিরলসভাবে দলীয় কমিটমেন্ট বলেন, দলীয় কমিটমেন্টটা তখন কি ছিল, তখন যেহেতু দেশের ন্যায্যতা ছিল না, মানে ফ্যাসিবাদ বিরোধী যারা ছিল, এক্স্যাক্টলি, আমি তারাই আবার নানান ধরনের ট্যাগিং এর মধ্যে পড়ে যায়। মানে ওই কথাটা আপনারা বলছিলাম যে দলীয় তখন কিন্তু আইডিওলজিটা কি ছিল, যে আমরা সবাই নিপীড়নের শিকার, তখন কেউ কথা বলতো না, সরকারের সাথে আঘাত করতো, যারা ওই মুহূর্তে দাঁড়িয়েও প্রতিবাদ করেছে। আবরার ফাহাদকে যখন আমরা বুয়েটে সাদা দলের ব্যানারে আমরা যখন দাঁড়িয়েছি, তখন কিন্তু আমরা দেখলাম 28 থেকে 29 জন, এখন তো অনেক লোক। এই 28-29 জনও কিন্তু শুধুমাত্র তখন দেশপ্রেমের, দেশের একটা সুশাসন ফিরে আসুক, নির্বাচনী পদ্ধতির মধ্যে দিয়ে একটা সরকার আসুক, এই ধরনের প্রত্যাশা নিয়েই যে কয়েকজন লোক ছিল, তারা কিন্তু দেখবেন এখন কোথাও সিনে নাই। আসলেই যারা স্যাক্রিফাইস করেছে, তারা স্যাক্রিফাইস করেছে কিন্তু গুড গভর্নেন্সের জন্য, দেশটা ভালো চলুক সেটার জন্য, ব্যক্তি স্বার্থে একটা পদে পাবো সেটার জন্য না। কিন্তু এখন যারা পদের জন্য অস্থির হয়ে গেছে, যারা কিছু পেতেই হবে, কারণ আপনি কাজ করলে তো আপনি যে কোনো কম হিসেবে কাজ করতে পারেন, কিন্তু আপনি কাজ করতে তো পদ লাগে না।
এখন পদের জন্য যারা নিজেদেরকে ফাইট করে, নিজেদেরকে পাওয়ার দেখায়, নিজেদের এরকম তাদের সক্ষমতা দেখায়, এই লোকগুলোকে যদি সেন্ট্রাল কমান্ড থেকে চিহ্নিত করা না যায়, তাহলে আমরা যে প্রত্যাশা করছি যে আমরা একটা সুন্দর বাংলাদেশ পাবো, মানুষের রাইট এস্টাবলিশ করতে পারবে, যখন এখন ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে ছাত্রদের কিন্তু এখন ওরকম ক্রাইসিস নাই। কারণ আগে 70 থেকে 80% হচ্ছে অবৈধ যারা তারা থাকতো। এখন যেহেতু অবৈধ কেউ থাকার সুযোগ নাই, এবং সেই নিষিদ্ধ সংগঠনের ছাত্ররা যেহেতু সবটা একটাই দল ছিল, আর কেউ ছিল না, তো এখন যেহেতু ওটা দূর হয়ে গেছে, এখন কিন্তু সমস্যা ক্রাইসিস অনেক কমে গেছে। এখন এই ক্রাইসিসগুলো কমে গেলে কিন্তু ছাত্ররা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতি বলেন, ছাত্র রাজনীতি বলেন, তার মধ্যে কিন্তু অন্যতম একটা কারণ হচ্ছে আবাসন ব্যবস্থা। এবং প্রত্যন্ত অঞ্চল থেকে ছাত্ররা, মেধাবী ছাত্ররা ভর্তি হয়, দেখা যায় তার পরিমাণ, যে পরিমাণ মানে সিট দরকার সেটা গভর্নমেন্ট বা আমাদের ইউনিভার্সিটি দেওয়া যেতে পারে। তো সেখানে কিন্তু তখন গেস্ট রুম কালচার চালু হয়, তখন বিভিন্ন জায়গায় বাধ্যতামূলক ইচ্ছার বিরুদ্ধে করতে হয়। শিক্ষকদেরও আবাসিক হাউস। আপনার কাছ থেকে আবারও শুনবো অধ্যাপক আলামিন, আমরা একটু হাসান আল আরিফের কাছ থেকে শুনি। হাসান আল আরিফ, যে কথাটি বলছিলাম একই বিষয় আপনার কাছ থেকে, যে সোশ্যাল মিডিয়ায় এক ধরনের কিন্তু দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে একটা ন্যারেটিভ, যে আপনারা মনে করেন আপনি যে ছাত্র সংগঠনটি করেন সেই সংগঠনটির নানান জিনিস সামনে নিয়ে আসা হচ্ছে, যে আপনারা নানান অপকর্মে লিপ্ত আছেন, আবার শিবিরের লোকজন নানান অপকর্মে লিপ্ত আছে, এনসিপির লোকজন নানান অপকর্মে লিপ্ত আছে, এভাবে করে কিন্তু সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসা হচ্ছে। এটি কিন্তু ওই পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা নানানভাবে আপনাদের মধ্যেই মিলে গিয়ে করবার চেষ্টা করছে। এটি কিন্তু তারা রিহ্যাবিট হবার জন্য না, আপনাদের মধ্যে যে ঐক্য আছে সেই ঐক্যটা ভেঙে তাদের স্পেসটা ক্রিয়েট করবার জন্য কিনা, আপনার কাছে কি মনে হয়? ফ্যাসিজমের হাতে অনেক প্রচুর পরিমাণ টাকা আছে, তাদের লোকবল আছে, বাংলাদেশ থেকে তো তারা পালায় যায় না। ম্যাক্সিমাম সর্বোচ্চ কত ধরলাম, সবশেষ 20,000 লোক পালায় গেছে। এর বাইরে যারা আছে, তাদের যে ভোটার শ্রেণী আছে, তারা তো আছে এখানে, এবং দীর্ঘ সময় টানা 16 বছরের প্রশিক্ষিত কর্মী তাদের এখানে আছে। তারা কিভাবে আমাদের ভিতরকার ঐক্যগুলো নষ্ট করা যায় তার সকল টুলস তারা জানে, এবং এই টুলসগুলো ব্যবহার করছে, এবং কেউ বুঝে হোক না বুঝে হোক এই ট্র্যাপে পাড়া দিচ্ছে। এবং সবচেয়ে বেশি এই ট্র্যাপ দ্বারা সবচেয়ে বেশি শিকার কিন্তু হচ্ছে আমরা, যেহেতু আমরা বড় দল। সেই জায়গা থেকে কি আপনারা শিক্ষা নিচ্ছেন? হ্যাঁ, আমরা অবশ্যই শিক্ষা নিচ্ছি। আমরা আসলে দেখেন, আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের একজন কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে সেটি নিঃসন্দেহে আপনারা ছাত্রদল সেই জায়গা থেকে অবশ্যই আপনাদের ইন্টারনাল যে ঐক্য, যে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর যে ঐক্য, সেই ঐক্যে যদি ফাটল ধরানো যায় তাহলেই কিন্তু আপনারা দুর্বল হয়ে গেলেন। এবং ফ্যাসিস্টরা কিন্তু ঐক্যবদ্ধ, তারা কিন্তু মানে এই জায়গাটি দখল করে, সেই জায়গা থেকে আপনাদের আসলে এই মানে আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোর কার্যক্রম কেমন হওয়া উচিত? দেখেন, এটা আসলে সবাইকেই সমানভাবে বুঝতে হবে। যেমন আমরা একটা বড় দল, আমাদের যেমন বড় দায়িত্ব, যারা ছোট দল আছে তাদেরকে ছোট ছোট জায়গা থেকে এই দায়িত্বগুলো পালন করতে হবে। ছোট ছোট ভুলগুলোকে একদম বড় করে সামনে নিয়ে আসা, মিডিয়াতে মব সৃষ্টি করা, বা এটা একটা মানে ট্রল বানানো না বানায়া, এটাকে একেবারে ধরেন ঐক্যের জায়গাগুলোকে সুসংহত করার জন্য পারস্পরিকভাবে আমাদের একটা লিয়াজু কমিটি বা স্টিয়ারিং কমিটি হইতে পারে। প্রফেসর আলামিন, আমরা শেষ করব। আসলে সরকারকে এই মুহূর্তে জরুরি ভিত্তিতে কোন কোন উদ্যোগ নেওয়া খুবই প্রয়োজনীয় বলে আপনি মনে করেন? 30 সেকেন্ডে শেষ করবেন। দেখুন, সরকার যে কথাটা বলছে যে জুনের মধ্যে খুব প্রায়োরিটি ভিত্তিতে সংস্কার করে দ্রুত নির্বাচনের দিকে আমরা যাব, এরকম একটা বলছে 26 জুনের দিকে। তো আমরা বলি উনি যে কথাটা বলেছেন সেটাকে যদি আবার কিন্তু এই ডিসেম্বরের মধ্যেও এক ধরনের কথা চলে আসছে। যাই হোক, জুন বা ডিসেম্বর যেটিই হোক, মানে যেটাই বলছে, আসলে আমি মনে করি দিন শেষে আপনি যাই বলেন, মানুষের ম্যান্ডেট নিয়ে একটা সরকার আসুক, দীর্ঘদিনের প্রতীক্ষা মানুষের মধ্যে, এটা আসার পর তখন কিন্তু জনগণই কিন্তু আগের কোনো অবস্থার চেয়ে কিন্তু এখন প্রতিবাদী টোন অনেক বেশি। তখন যারা আসবে সরকারে তারাও কিন্তু দায়িত্বশীল থাকবে, এবং যেহেতু ভোটের মাধ্যমে আসছে তাদের মধ্যেও কিন্তু সেই ম্যান্ডেটটা থাকবে, স্পেসটা পাবেন। ফ্যাসিস্টদের স্পেস দেওয়ার কোনো স্কোপ রাখাই যাবে না। এবং এর জন্য যত মানে কার্যকর, আমি বলবো যে বিএনপির দিক থেকেও তারা যতটা সংযত আছে আরও থাকতে হবে, এবং সামনে যাতে তাদেরকে কেউ মানে মেলাইন করার সুযোগটা না পায় সেইভাবে নিজেদের সতর্ক থাকতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারকেও কিন্তু হিউমিলিট করা যাবে না, অবশ্যই না, সেটিও মাথায় রাখতে হবে। জি, ধন্যবাদ অধ্যাপক আলামিন। হাসান আল আরিফ, আমরা শেষ করব 30 সেকেন্ড। আসলে তড়িৎ কি কোন ধরনের পদক্ষেপগুলো নেওয়া জরুরি, এবং আপনাদের রাজনৈতিক দলগুলোর আচরণ কেমন প্রত্যাশা করেন? ইতিমধ্যে সরকার কর্তৃক 11টি সংস্কার কমিশন গঠন হয়েছে। সংস্কার কমিশনের কিছু কিছু রিপোর্ট ইতিমধ্যে পাবলিকও হয়েছে। আমাদের যেই বিষয়টা, আমি যেটা আমার জায়গা থেকে বলি, সেটা হচ্ছে যে আমি যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেটা হচ্ছে যে আমরা সবাই একটা ভয়হীন পরিবেশে বাঁচবো। যেই ভয়হীন পরিবেশটা হচ্ছে শেখ হাসিনা চলে যাওয়ার মাধ্যমে হয়েছে, কিন্তু ভয়হীন পরিবেশের পরের যে স্টেপটা ছিল সেটা হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশ। প্রথম ঘোষণাটা ছিল যে দ্রুততম সময়ের ভিতরে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেব, যেখানে হচ্ছে আমি ভয়হীন পরিবেশে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের একটা বাংলাদেশের স্বপ্ন দেখি, সেটাকে যাতে বাস্তবায়ন করতে পারি। এটা হচ্ছে আমার এই সরকারের কাছে প্রত্যাশা। দ্রুততম সময়ের ভিতরে এই সংস্কারগুলো শেষ করে আমাদের একটা
মানে গণতান্ত্রিক যাত্রার দিকে দাবিত হোক। মানে এবং যে জাতিগত ঐক্য আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে সেই ঐক্য অবশ্যই ঐক্যের উপরে ভর করেই বাংলাদেশ এগিয়ে যাবে। ইনশাআল্লাহ। ধন্যবাদ হাসান আল আরিফ, ধন্যবাদ প্রফেসর আলামিন, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবে নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।